অ্যাপেল বললে? ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তাহলে হচ্ছে ইন্ডিয়ান পলিটির আগের দিন যে যে ক্লাসগুলো হয়েছিল সেইটা নিয়ে হালকা একটু রিভিউ দিয়ে বলি। যে আগের দিন কি হয়েছিল যে মেকিং অফ কনস্টিটিউশনস, আমাদের মেকিং অফ কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনটা আজ পর্যন্ত কি তৈরি হলো সেই জিনিসটা আমি বলেছি। ফার্স্ট কথা ওইটা। সেকেন্ড হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথা থেকে কি বড় হয়েছে, কোন জায়গা থেকে কি নিয়েছি সেইটা। অ্যান্ড থার্ড থিংস যেটা যেটা আজকে আমরা রিভিউ করবো সেটা হচ্ছে যে না আমাদের প্রিএমবেলটাও হয়ে গেছে। প্রিএমবেল থার্ড থিং প্রিএমবেলও হয়ে গেছে, মানে যেটাকে বলা হয় প্রস্তাবনা। আর ফোর্থ থিং যেটা আজকে এই করে করবো সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 1 থেকে 4 পর্যন্ত, যেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এই আর্টিকেলটা পড়বো। আমি বলেছিলাম যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বইটাকে একটা যদি আমি সাধারণ পেজের মতো, সাধারণ বুকের মতো যদি ইয়ে করি, চিন্তা করি, সাধারণ বুক যদি আমি একটা বুক হিসেবে চিন্তা করি, তাহলে প্রত্যেক ইয়েতে একটা অবশ্যই বুক নেম আছে। বুক নেম হয় নেম, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এরপর হচ্ছে এইদিকে যদি আমি পেজ নাম্বার দিই, পি নেম পেজ নাম্বার, আর এদিকে যদি চ্যাপ্টার 1 2 চ্যাপ্টার সিরিয়াল নাম্বার যেটা বলা হয় 1 2 3 এটা দিই, আর এটা যদি চ্যাপ্টারের নেম দিই, তাহলে মোটামুটি বইটা এরকমই। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে একটু রিপ্লেস করি এটাতে, এটা বুক নেম মানে হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, চ্যাপ্টার মানে হচ্ছে প্রত্যেকটা এই যে বলেছি যে শিডিউলগুলো, প্রত্যেকটা শিডিউল, কারণ আমি আরেকবার বলে নিচ্ছি এই জন্য, কারণ আজকে শিডিউল এবং ইয়ে নিয়ে বলবো শিডিউল। এরপর হচ্ছে চ্যাপ্টার নেম, সেটা হচ্ছে চ্যাপ্টার নেমগুলো হচ্ছে কি, যে যেরকম হচ্ছে প্রথম চ্যাপ্টারটা, প্রথমটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে হচ্ছে ইউনিয়নের বাংলাটা কি যেন, যাই হোক কিছুটা হোক, যাই ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। সেকেন্ডটা যেরকম আমি বলি সিটিজেন, থার্ডটা যেরকম মানে এরকম পর 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 একটা একটা চ্যাপ্টার যেগুলোকে আমি কনস্টিটিউশনের ভাষাতে বলি শিডিউল বা পার্ট। শিডিউল আছে, পার্ট আছে, অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের ভাষা এগুলোকে পার্ট বলি। এরপর কনস্টিটিউশনের ভাষা যদি আমি রিপ্লেস করি এগুলোকে, তাহলে এইটাকে বলবো কনস্টিটিউশনের ভাষাতে কি, যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3। এই জায়গায় চ্যাপ্টার নেমের জায়গাতে অবশ্যই যে চ্যাপ্টার নেমের জায়গাতে নেম অফ দা পার্ট, আর হচ্ছে পেজ নাম্বারের জায়গায় এইগুলোকে আমি বলি আর্টিকেলস। যেরকম আমি বলি যে যদি একটা বইতে বলি যে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি কততে আছে, 1 থেকে 4 নাম্বার পেজ পর্যন্ত আমি ইউনিয়ন অ্যান্ড টেরিটরি পাবো। তার মানে 1 থেকে 4 নাম্বার যদি কনস্টিটিউশনের ভাষাতে বলি রিপ্লেস করি, তাহলে বলবো যে কনস্টিটিউশনের ভাষাতে 1 থেকে 4 নাম্বার পেজ পর্যন্ত আমি পাবো কি, 4 নাম্বার আর্টিকেল পর্যন্ত পাওয়া যাবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পার্টটা। ভেরি গুড, এটা বুঝলাম। তাহলে হচ্ছে মানে বাকি কি থাকছে, তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এরিয়া। ভাই তুমি আসোনি, তাই আমি তোমাকে এখানে বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমার জন্য বেশি করে বলি যে কনস্টিটিউশনের ক্ষেত্রে আমাদের কি হয়, যে কনস্টিটিউশন একটা বই, ওকে, কনস্টিটিউশন বই যেটাতে কি সেট অফ রুল লেখা আছে, সেই সেট অফ রুলের সাহায্যে একটা স্টেটকে পরিচালনা করা হয়। যেরকম তুমি যদি বলো যে তোমার সিলেবাস, তুমি ধরো পড়ছো গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশন নিশ্চয়ই কোনো একটা সিলেবাস থাকবে, সিলেবাসের একটা বুক লিস্ট আছে, সিলেবাস একটা ব্রোশিওর দেওয়া হয় প্রথমে, সেই ব্রোশিওরের মতোই হচ্ছে কি যে এইটা, যে মানে কনস্টিটিউশনে যে কোনো একটা দেশ চালানোর জন্য তো কোনো সেট অফ রুল থাকা উচিত, সেই সেট অফ রুলটা হচ্ছে এইটা। বুক নেম, এর মানে এই বুক নেম হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর অ্যাজ ইট ইজ। তাহলে বুঝতে পারা গেছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে কনস্টিটিউশনটা মানে অ্যাকচুয়ালি কি জিনিস কি না সেইটা। ভেরি গুড, এটা হয়েছে। তাহলে হচ্ছে যে এরকম করে আমরা শিখেছি, এরপর শিখেছি আমরা কি, যে 1700 আমি বলেছি যে 1600 সাল থেকে কিভাবে কনস্টিটিউশনটা পর 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 1947 থেকে আজকের প্রেজেন্ট ডেতে এসেছে কনস্টিটিউশন। এটা বলেছি যে কিভাবে 1600 সাল থেকে ইংরেজরা আসছে, 1600 সালের আগে অবশ্য 1498 থেকে ইউরোপিয়ানদের স্টার্টিং হয়ে যাচ্ছে। তো এই 1600 সাল থেকে কিভাবে ধীরে ধীরে একের পর এক মানে পরিবর্তন হচ্ছে, যেগুলো তো কনস্টিটিউশনাল চেঞ্জেস হচ্ছে। তুমি নোটটা নিয়ে নিলে, যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে ডাইরেক্ট ফোন করবে। আমি রাত্রে 9টার পর আমি সাধারণত ফ্রি থাকি, তো তুমি ফোন করবে, আমি সলভ করে দেবো সেটা। তো এরকমভাবে বলেছি যে আমাদের কনস্টিটিউশন কিভাবে ম্যাকিং হচ্ছে। এরপর এই কনস্টিটিউশনটা ম্যাকিং হওয়ার সময় আমরা কোথা থেকে কী জিনিস নিলাম, ভাই আমাদের বইটা বেশিরভাগ ক্ষেত্রেই টোকা। সোজা কথা বলি, আমাদের কনস্টিটিউশনের বইটা বেশিরভাগ ক্ষেত্রেই টোকা। এবার কোথা থেকে টুকেছি, টোকাটা এই অর্থেই বলছি যে এটা যদিও ভিডিও হচ্ছে তবুও আমি বলি যে টোকাই বলতে হবে অ্যাকচুয়ালি।
আমি কাউকে কোনো ছোট বা বড় ইয়ে করছি না, কিন্তু তবুও আমি বলছি যে আমাদের কনস্টিটিউশনের বেশিরভাগটাই টোকা। কারণ আমরা বেশিরভাগটাই কোন জায়গা থেকে নিয়েছিলাম, আগের দিন পড়েছিলাম কোথা থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এখান থেকে আমরা প্রায় 67%, কোথাও 70% বলে, কোথাও 60% বলে, এরকম এত পারফেক্ট আমরা নিয়ে থাকি কি যে মোটামুটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। কিন্তু ভাবো বাকি 40%-এর জন্য আমরা সেটাও কিন্তু ঢুকেছি, সেটাও বাইরে থেকে ঢুকেছি। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের নিজের এখতিয়ার 3 থেকে 4টে চ্যাপ্টার আছে যেগুলো আমরা নিজের থেকে তৈরি করেছি। বাকি আমরা কিছু নিজের থেকে তৈরি করিনি। হ্যাঁ অবশ্যই ল্যাঙ্গুয়েজ তো আমরা নিজেরই করেছি, যে মানে বি আর আম্বেদকর স্যার, আল্লাদি কৃষ্ণস্বামী, মানে বেশ কিছু বড় বড় পার্সোনালিটি ছিলেন, তাদের ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তাদের ল্যাঙ্গুয়েজেই আমাদের এই কনস্টিটিউশন লেখা হয়েছে আছে, যেটা আমরা ভালোভাবে বুঝতে পারি। কনস্টিটিউশনের বইটা যদি পড়ো তুমি ভালো করে, তুমি বুঝতে পারবে অনেক কিছু জিনিস আছে যেগুলো বুঝতে পারবে। কারণ কি সব বেশিরভাগ ক্ষেত্রে ল্যাটিন টার্ম বা বেশ কিছু ইম্প্রোভাইজ টার্ম ইউজ করা হয়ে থাকে, যে জন্য কনস্টিটিউশনের বইটা বুঝতে পারা যায়। এরপর বলি যে কনস্টিটিউশনের বইয়ের মানে বইয়ের পর যারা কনস্টিটিউশনের জন্য একটাই তো বই আমরা মাদার বুক ইউজ করি সাধারণত ক্ষেত্রে, যদি কেউ কনস্টিটিউশনের জন্য মানে বলা তো এম লক্ষ্মীকান্তের বই, এম লক্ষ্মীকান্তের বইও যা আছে সব কিছু বুঝতে পারা যায় না, যায় না। এরপর কি ওটাকে একটু ইজি, সেজন্য কি যে কেউ যদি জানে তো তার কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করি। আমি নিজেও সেটাই করেছি, তোমরাও সেটাই করছো। ঠিক আছে, তাহলে কোন চ্যাপ্টারটা আমরা পড়ছি আজকে? আমি বলেছিলাম যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেশ কিছু চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এরকম করে বেশ কিছু আছে। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো অবশ্যই চ্যাপ্টার 1। আমি সব কিছু জিনিসই বলে দিয়েছি, আজকে আমরা চ্যাপ্টার 1 পড়ব, যাকে চ্যাপ্টার 1 যদি আমি একটা বইয়ের হিসাবে বলি তো চ্যাপ্টার 1, আর কনস্টিটিউশন হিসাবে কি হবে পার্ট 1। কনস্টিটিউশন হিসাবে, কনস্টিটিউশনের বইয়ের হিসাবে বলি তো পার্ট 1। যেরকম তোমরা যদি বায়োলজি বইটা খুলো তো তাহলে কি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 1 থেকে সেল থেকে শুরু হয় সাধারণত, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এরকম করে যাবে। সেরকমই হচ্ছে কনস্টিটিউশনের বইটা থেকে এরকম হবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে যায়। তো পার্ট 1 আমরা সেকশনটা আমরা বিশেষ করে আজকে ইয়ে করব, মানে পড়ব। তো পার্ট 1 এ আমাদের কি বলা আছে সেটা আছে ইউনিয়ন, আমি ইংলিশে লিখছি, হ্যাঁ, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এরপর কি বলছি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিতে ভাই কি জিনিস আছে, কি খাই না মাথায় দেই, জিনিসটা আমাকে জানতে হবে। একটা টার্ম শুনেছি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি মানে আমি যে সব কিছু জেনে নেবো তা নয়। এর এইখান থেকে দেখো পুরো আমরা তো আর কেউই মানে লয়ার হচ্ছি না, তাই কনস্টিটিউশনের প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে জানবো। ঠিক আছে, যতটা জানতে পারা যায়, কোশ্চেন যেগুলোতে আসে সেগুলো নিয়ে এগুলো করবো। তো আজকের চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অবশ্য কনস্টিটিউশন জিনিসটাই খুব ইম্পর্টেন্ট, তবু বলি। তো চ্যাপ্টার 1 এ ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, প্রথম দেখো কোন কোন আর্টিকেল, দেখো আমি বললাম যে একটা চ্যাপ্টার এত পেজ থেকে এত পেজ পর্যন্ত থাকে, তার মানে আমাদের বললাম কনস্টিটিউশনের ক্ষেত্রে পার্ট 1 কত পেজ থেকে কত পেজ পর্যন্ত আছে, চ্যাপ্টার নেম মানে পার্ট নেম, পার্ট নেম আমি বলছি প্রথমত, আর হচ্ছে কি যে আর্টিকেল কত নাম্বার থেকে কত নাম্বার। পার্ট নেমের নাম কি ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি, ইউটি লিখলাম, ইউএনটি। এরপর আর্টিকেল কত 1 থেকে 4 নাম্বার পার্ট পর্যন্ত আর্টিকেল। দেখো এরকম ধরে ধরে তোমাদেরকে শেখানো হচ্ছে যাতে তোমরা জীবনে কোনোদিন না ভুলো, নাম ভুলে গেলেও তোমরা কোনোদিন আর্টিকেল ভুলবে না। সব থেকে বড় প্রবলেম হয়ে থাকে মানুষের আর্টিকেল, সব থেকে বড় প্রবলেম হয়। কারণ কি যে আর্টিকেলগুলো আমাদের মনে থাকে না, কারণ আমরা ইউজ করি না, স্বাভাবিক ব্যাপার। যদি আমরা মানে যেরকম ইংলিশ ইউজ করি, যেরকম অনেক ক্ষেত্রে আমরা তো ব্যাংলিশ বলি, মানে কথা সম্পূর্ণ বাংলাও বলি না, কারণ কি আমরা ইউজ করি না, কলোকিয়াল হয়ে গেছে, চলিত হয়ে গেছে। সেরকম হচ্ছে আজকে আমাদের যে পার্টটা পড়বো সেটা ইউনিয়ন এন্ড টেরিটরি। এটা কত থেকে কত নম্বর আর্টিকেল? দেখো আমাদের আর্টিকেল আছে 448টা, তার মধ্যে আমরা আজ মোটেই পড়বো 1 থেকে 4টা, 444টা বাকি থাকছে, 444টা বাকি থাকছে। সব পড়া তো দরকার নেই, সব পড়া দরকার নেই। এরপর হচ্ছে তাহলে ঠিক আছে, ইউনিয়ন এন্ড টেরিটরি পড়বো 1 থেকে 4 নাম্বার আর্টিকেল পর্যন্ত পড়বো। তাহলে যদি কোশ্চেন আসে, কোশ্চেন অ্যাকচুয়ালি আসে যে ইন্ডিয়ার পার্ট 1 মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 1 তে কি আছে, কি হবে आंसर? একটা কোশ্চেন হলো। 2 নাম্বার হচ্ছে পার্ট 1 তে কত থেকে কত নাম্বার আর্টিকেল মধ্যে আছে, 1 থেকে 4, 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছি, ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি কত থেকে কত নাম্বার আর্টিকেলে আছে, 1 থেকে 4, সহজ ব্যাপার, 1 থেকে 4 কোশ্চেন। 3টে কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি আমি একদম গ্রাউন্ড লেভেলের কোশ্চেন থেকে শুরু করছি, গ্রাউন্ড লেভেলের কোশ্চেন এবং দিয়ে। ঠিক আছে, বুঝতে যাতে যদি কোনো অসুবিধা হয়
আমাকে বলবে, বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ না, তবু বলছি। তাহলে ঠিক আছে, মানলাম। তাহলে হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 1 এইখান থেকে আসে, আমি ডেসক্রাইব করে যাই একে একে করে আর্টিকেল ইয়ে। তো আর্টিকেল নাম্বার 1, আর্টিকেল নাম্বার 1, আর্টিকেলকে বাংলায় কি বল? ধারা। ধারা। তাহলে এক নাম্বার ধারাতে কি বলা আছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ ইউনিয়ন অফ স্টেট। এই কথাটা বলা আছে, এটা কিন্তু মুখে মুখে প্রচলিত ধারণা, মোটামুটি ইয়ে করে রাখবে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইউনিয়ন অফ স্টেটস। আমাকে অনেকেই আগের দিন তো ইয়েতে বেশ কয়েকবার কোশ্চেনও করেছিলেন যে ফেডারেল নয় কেন, ফেডারেল কি জিনিস কি না। আমাদের আমি সিএম এর বেশ কিছু কনসেপ্ট দিই, তো সেই সিএম এর কনসেপ্টগুলো বা ইয়েগুলো সিএম এর ইয়ে দেবো না আমি, নাম আমি বলবো না, তবে যাই হোক। তো সেটা আর কি বলছি যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অ্যাকচুয়ালি দ্যাট ইজ এটা, হ্যাঁ যেটা বলা হয় ল্যাটিনটা। তো ঠিক আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ ইউনিয়ন অফ স্টেটস। এটা ভাই কি এমন মানে কি বিষাক্ত মানে কি এমন জিনিস, এটাই কিন্তু পুরোটা। তুমি দেখো এখান থেকে কয়েকটা কোশ্চেন আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়াকে কবার হিন্দুস্তান বলা হয়েছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনতে ইন্ডিয়াকে কবার হিন্দুস্তান বলা হয়েছে? হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে যে আমাদের এইটা একটা ফোকাস, এইখানে ফোকাস রাখা যে আমরা ইন্ডিয়াকে কি বলা হয়েছে? ভারত। ভারতের নামকরণের সার্থকতা বেশ কয়েকটা জায়গাতে আমরা পেয়েছি। যেরকম এক নাম্বার ইয়ে হচ্ছে যে ভারত নামে একটা ট্রাইব ছিল, সেই 10 রাজার ওয়ারতে দেখবে তুমি, ভারত নামে একটা ট্রাইব ছিল, সেই ভরত ট্রাইবের আমরা বংশ বলে ধরা হয়, সেই জন্য কি বলা হয় যে আমরা ভারত একটা। 2 নাম্বার হচ্ছে মাইথোলজিক্যাল যদি ধরি, তাহলে হচ্ছে যে রাজা ভরতের আমরা বংশধর বলা হয়। ইয়েতে একটা বলা আছে বিদত মাধব বলে একটা কথা আছে, সেই কথাতেও বলা আছে রাজা ভরতের ইয়েতে বলা হয়। এরপর মাইথোলজি বলছে যে আরেকটা বলে দিই যে বলা হয় মাইথোলজি অনুযায়ী যে ভারতবর্ষের প্রথম চক্রবর্তী বংশীয় রাজাকে, চক্রবর্তী রাজা মানে সারা ভারতবর্ষের রাজা প্রথম, ভরতও কিন্তু রাজা ছিল না, সেটা হচ্ছে অভিমন্যু ছিলেন, পরীক্ষিত ছিল। আমি মাইথোলজির জন্য বললাম, কোনো ইয়ে না কোশ্চেন না। অভিমন্যু ছিলেন পরীক্ষিত, সে ছিল ভারতবর্ষের প্রথম চক্রবর্তী রাজা। ঠিক আছে, এটা বাদ, এটা মাইথোলজি বাদ দিলাম। আবার চলে এলাম ইয়েতে, সেটা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। দেখো আমরা ইন্ডিয়াকে আমরা যে ইন্ডিয়া বলছি, রিপাবলিক অফ ইন্ডিয়ার কথা বলছি, সেই ইন্ডিয়াতে ভারতের কনসেপ্ট জানবো আর ইন্ডিয়ার কনসেপ্ট জানবো। ইন্ডিয়া কাকে বলে? অবশ্যই ইন্ডিয়া, আমি বলেছিলাম যে ইন্ডিয়া এর কনসেপ্টটা কোথা থেকে আসছে, কারণ কি ইন্ডিয়া ইন্দাস থেকেই আসছে, ইন্ডিয়ার কথা ইন্দাস থেকে। ইন্দাস নদীটার নাম অনুসারে এই ওদেরকে বলা হচ্ছে ইন্ডিয়া। ইন্দাস নদীর এই পারা আছে আমরা, তাই আমাদেরকে ইন্ডিয়ান বলা হয়। ভেরি গুড। এটা বলতো সাধারণত পশ্চিমী কান্ট্রিগুলি যারা আছে তারা। ভারতের নামকরণের কারণ আমি বলে দিলাম। ঠিক আছে, এরপর বলি 2 নাম্বার কনসেপ্ট যেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ ইউনিয়ন অফ স্টেট। কি ভাই ইউনিয়ন অফ স্টেট? ইউনিয়ন অফ স্টেট কি? ইউনিয়ন অফ স্টেট কেন আমি বলছি, ফেডারেল করলাম না কেন, কিন্তু স্টেটে ভাগ আছে কেন, আমি সব জানবো, এভরিথিং ইচ এন্ড এভরিথিং জানি কেন ইউনিয়ন অফ স্টেট। ইন্ডিয়াতে যখন মানে আমরা 1947 এর পর যখন ইয়ে হয়, তখন আমরা বলি যে আমরা আমাদের মধ্যে যতজনে আছে কেউ বেরিয়ে যেতে পারবে না। আজকে যদি আমি এই স্টেটের সিএম হয়ে গেলাম, আমি বললাম যে আমি এই স্টেটকে বের করবো, এটা ইম্পসিবল, সম্ভবই না, কোনো মতেই সম্ভব না। সেই জন্য কি যে এটা ইউনিয়ন অফ স্টেটস, আমরা হচ্ছে ইউনিয়ন, সংঘ, কোনো মতেই এটা সংঘ ত্যাগ করা যাবে না, কোনো মতে ত্যাগ করা যাবে না, সেরকম একটা ইয়ে। এরপর বলছে যে কিন্তু আমরা ইউনিয়ন অফ স্টেটস হলেও আমাদের স্ট্রাকচারটা মোটামুটি ফেডারেল স্ট্রাকচার। কোথা কনস্টিটিউশনে কোথাও ফেডারেল কথাটা ইউজ করা নেই, এটাও একটা কোশ্চেন আছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতবার ফেডারেল কথাটা ইউজ আছে। ফেডারেল কথাটি একটিবারও ইউজ নেই, কিন্তু আমরা ফেডারেল স্ট্রাকচার ফলো করি। ফেডারেল স্ট্রাকচার আমি বলছি, ফেডারেল স্ট্রাকচারটা কি জিনিস কি না সবাই বলছি, ফেডারেল স্ট্রাকচার ফলো করি। ফেডারেল স্ট্রাকচার
হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ ইউনিয়ন অফ স্টেট, কিন্তু আমরা কিন্তু ফেডারেল নই। ফেডারেল মানে কথাটার মানে হচ্ছে যে ধরো এই স্টেট এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে। আজকে আমি বললাম যে এই চারটে স্টেট ধরো আছে, চারটে স্টেট একে অপরের সঙ্গে চুক্তি করে নিচ্ছে, ভাই আমরা এক সঙ্গে থাকবো, এক দিকেই থাকবো, আমাদের পুরো একটা কান্ট্রি তৈরি করব আমাদের সবাই মিলে, সেই কান্ট্রিটার নাম হবে ইউনাইটেড কিছু একটা স্টেটস অফ ড্যাশ কিছু একটা নাম হচ্ছে। তার মানে কি সবার সঙ্গে সবার যদি চুক্তি আছে, দেখো ভাই বলাই হয় রুল আর মেড টু বি ব্রোকেন, তার মানে কি চুক্তি হয়েই ব্রেক করা যাবে, সারা কথা চুক্তি হয়েই ব্রেক করা যাবে। তার মানে এদের মধ্যে চুক্তি আছে, যে কোনো বেরিয়ে যেতে পারে, যদি চুক্তির কোনো না কোনো একটা জিনিস না হয় তাহলে বেরিয়ে যাবে। এরপর বলি কিন্তু এইখানে ইউনাইটেড স্টেটে কোনো বেরোনোর রাস্তা নেই। সিকিম ঢুকেছিল ইন্ডিয়া কোনো না কোনো কারণে, যেই 1975 তে, আর বেরোতে পারবে সিকিম? চাইলে বেরোতে পারবে? কোনো মতেই বেরোনো যাবে না। তার মানে এইটা হচ্ছে কি ইউনিয়ন এবং এর মধ্যে ফেডারেলের মধ্যে পার্থক্য। ফেডারেল, এবার ফেডারেল তাহলে কোথায় দেখা যায়, এটা একটা কোশ্চেন। কোথায় দেখা যায়? ফেডারেল স্ট্রাকচার যেখানে দেখা যায় তাকে ফেডারেশন বলা হয়। ওকে, হ্যাঁ, যেরকম ইউএসএ, কানাডা, তাহলে ফেডারেশন থাকার কি কি লাভ আর ইউনিয়ন স্টেটের ক্ষেত্রে কি কি লাভ? এখানে কি বলে দেখি অন্য দেশের সঙ্গে, ধরো আমি কালকে বাংলাদেশের সঙ্গে কোনো একটা রিলেশন করব, তাহলে মানে ধরো কোনো আমি একটা চুক্তি করব, এইখানে কি হয় ফেডারেশনের ক্ষেত্রে কি হয়, ধরো বাংলাদেশের সঙ্গে আমেরিকা চুক্তি করতে যাচ্ছে, আমেরিকার কোনো একটা স্টেট যদি চুক্তি করে নেয় তাহলে কিন্তু চলবে একটা স্টেট, কারণ ওদের তো মানে হ্যাঁ চুক্তি। কিন্তু আমাদের ক্ষেত্রে কি বল, পশ্চিমবঙ্গ যদি চায় যে বাংলাদেশের সঙ্গে চুক্তি করবে কোনো মতে, তার মানে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আসতে হবে, আমি কোনো মন্ত্রীর নাম করছি না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আসতে হবে, নাম হবে কার? প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট? কার? প্রেসিডেন্ট, ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট, যা হবে ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট। কারণ তুমি তোমার বাড়িতে যা কিছুই করো, তুমি আজকে যদি একটা জমিও কিনেছো তো মনে রাখবে তোমার বাবারই নাম, তুমি বড় চাকরি করো তোমার বাবার নাম, তুমি যা করো, তুমি যদি কাউকে মেরে এসেছো তোমার কথা বলবো। তার মানে কি বাবা থাকতে তো তোমার কিছু হবে না, আর বাবা সবসময় থাকবে, মানে প্রেসিডেন্ট সবসময় থাকবে। তার মানে কি তোমার বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, কি কোনো ঝগড়া হচ্ছে, দুটোতে নাম বা বদনাম যাই হোক সেটা তোমার বাবা হবে। সেরকমই হচ্ছে আমাদের দেশে যা কিছু ঘটনা ঘটবে নাম বা বদনাম কার হবে? প্রেসিডেন্ট। সেই জন্য কি যে এটাকে মানে যাকে হিন্দিতে মুখিয়া বলে, মুখিয়া, তো সেটাই হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে প্রেসিডেন্টই সর্বসর্বা, এখানেও প্রেসিডেন্টের সর্বসর্বা, এরা ওকে প্রেসিডেন্টকে পাওয়ার দিয়ে রেখেছে। এখানে পাওয়ার অলরেডি কনস্টিটিউশনকে দেওয়া হয়েছে, কনস্টিটিউশন তৈরি করেছে, কনস্টিটিউশন প্রেসিডেন্টকে পাওয়ার দিয়েছে। এইখানে কি এখানে এরা ওকে পাওয়ার দিয়ে রেখেছে স্টেটসগুলো, যে প্রেসিডেন্ট যত এক্সটার্নাল ম্যাটারগুলো আছে সব দেখবে প্রেসিডেন্ট, অনেক কিছু ইন্টারনাল ম্যাটারও আছে সেগুলো দেখবে, সেটা আলাদা ব্যাপার, ফাইন্যান্সিয়াল ম্যাটার থেকে বেশ কিছু জিনিস দেখবে। তার মানে ফেডারেশন এবং ইউনিয়নের ক্ষেত্রে পার্থক্য বোঝা গেছে ইউনিয়নের ইয়ে, কারণ তার মানে কি ইন্ডিয়া ইউনিয়ন না ফেডারেশন? কিন্তু দেখো এরকম বলি, কিন্তু এই যে ফেডারেশনেতে কি যে সবগুলো ইউনিয়ন ছোট ছোট স্টেটে ভাগ করা আছে, ছোট ছোট স্টেটগুলো একের সঙ্গে চুক্তি হয়ে বড় দেশ তৈরি হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, আমাদের দেশেও তো স্টেট আছে ভাই, আমি যদি বলি যে পুরো দেশটা যাই হোক, তা প্রত্যেকটা এখানে জম্মু কাশ্মীর, এখানে লাদাখ, এখানে পাঞ্জাব, এখানে রাজস্থান, এরকম অনেকগুলো আছে। কত? 28টা স্টেট আছে আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে। মানলাম ইউনিয়ন টেরিটরিতে ইউনিয়ন দেখবে, কিন্তু 28টা স্টেটের ক্ষেত্রে 28টা সিএম আছে, তাদের নিজস্ব ভাবনা চিন্তা আছে, নিজস্ব পার্টি আছে, সেইখানে তারা নিজস্ব পলিসি তৈরি করে, বেশ কিছু জিনিস আছে। কালকে একটা কোশ্চেন দিয়েছিলাম আমাকে, মানে এই গ্রুপে সেপারেশন অফ পাওয়ার, এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি বলতে চাইছি, সেপারেশন অফ পাওয়ার কি এইখানে কি করা হয়েছে, যে ইউনিয়ন এবং স্টেটের মধ্যে এইটাই পার্থক্য, যে ইউনিয়ন যত দেশের বাইরের ঘটনা, ভিতরের ঘটনা, সব ঘটনার মালিক হচ্ছে ইউনিয়ন, কিন্তু স্টেটকেও সমপরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি তোমার স্টেটেই তুমি তোমার রাজা, কিন্তু যদি কোনো ইন্টারন্যাশনাল ব্যাপার হয় ভাই, তাহলে কিন্তু তুমি রাজা না, তখন কিন্তু আমাকে আসতে হবে। এটাই তার মানে হচ্ছে আমাদের দেশেও এরকম আছে, কিন্তু কোনো চুক্তিতে নেই, জাস্ট স্ট্রাকচার। সেই জন্য বলা হয় যে ইন্ডিয়া কি, যে ফেডারাল স্ট্রাকচার, ইন্ডিয়ার ফেডারাল স্ট্রাকচার,
ইন্ডিয়ার স্ট্রাকচারটা হচ্ছে ফেডারাল, কিন্তু আসল জিনিসটা হচ্ছে ইউনিয়ন। সেই জন্য ইন্ডিয়াকে আরেকটা জিনিসও বলা হয় কোয়াসি ফেডারাল। কেসি ওয়ের নামে একজন পারসন যিনি এটা বলেছেন, ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারাল কান্ট্রি। ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারাল কান্ট্রি কে বলেছে? কেসি ওয়ের। যতদূর আমার মনে পড়েছে কেসি ওয়েরই বলেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে কোয়াসি ফেডারাল। তার কোয়াসি কথাটা মানে কি? অর্ধেক 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 অর্ধেক। যদি আমি বলি এখানে আমি কোয়াসি ফেডারাল পারসন, মানে কোয়াসি জুডিশিয়াল পারসন আমি বলি, তার মানে কি? অর্ধেক অর্ধেক জুডিশিয়াল জিনিস আছে, অর্ধেক অর্ধেক নেই। যেরকম আমাদের কোয়াসি জুডিশিয়াল অর্গানাইজেশন, জুডিশিয়াল অর্গানাইজেশন কাকে বলা হয়? যে জুডিশিয়াল অর্গানাইজেশন ভাই কোর্ট। আর কোয়াসি জুডিশিয়াল তার মানে অর্ধেক কোর্টের মতো যদি পাওয়ার দিয়ে দিই কাউকে, তাহলে কোয়াসি জুডিশিয়াল। তার মানে ইডি, ভয় কেন পায় সবাই ইডি কে? কোয়াসি ईडी नाम तो भाई सुना ही होगा, बस আছে ইডি নাম সবাই শুনেছে। যাই হোক, আমি বললাম না স্টেট গভর্নমেন্টের লোকে দেখবে, তো আমি কিছু বলছি না। তো এই ইডি নাম সবাই জানে। ইডি কোথায় কোথায় লেগেছে আমি ওটা বলছি না, যাই হোক। তো ডিবেটেবল ব্যাপার। তো হচ্ছে যে কি, এই যে কোয়াসি জুডিশিয়াল অর্গানাইজেশনের মধ্যে যেগুলো কোয়াসি জুডিশিয়াল অর্গানাইজেশন, ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হচ্ছে ইডি। ঠিক আছে, ভেরি গুড, এটা মানলাম। তো যে ভারত বললাম, এটা বললাম, আর্টিকেল নাম্বার 1 বললাম। আর্টিকেল নাম্বার 1 এর থেকে দেখো, ইন্ডিয়াতে ইউনিয়ন অফ স্টেটস এর কথা বলছি। তার মানে কি? আমি বলছি তার মানে কতগুলো স্টেট আছে, কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে, সেটাও একটু জেনে নেওয়া যাক। কতগুলো স্টেটস আছে? 28টা স্টেট, 8টা ইউনিয়ন টেরিটরি। আগে কি ছিল? যখন একদম প্রথমে ছিল কত? 29 প্লাস 7, 2019 তে ভাগ হয়ে যাচ্ছে 28 প্লাস 9, আবার 2020 তে ভাগ হয়ে যাচ্ছে কি? আর 29 প্লাস 28 প্লাস 8। আমি বলেছি আগে যে এই ট্র্যাজেক্টরিটা দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সবই হয়ে গেল। 2020 কত তারিখে ভাগ হয়েছিল, আবার যোগ হয়েছিল? এটা কোনটা? এটা 2020 26 জানুয়ারি, 2020 26 জানুয়ারি তে এটা হয়েছিল। ঠিক আছে, এটা হয়েছে। কোন কোন এটা যুক্ত হয়? 2020 26 জানুয়ারি কোন কোন দুটো ইউনিয়ন টেরিটরিকে যুক্ত করে একটা ইউনিয়ন টেরিটরি করা হয়? এটা একটা কোশ্চেন। তো দাদরা নগর হাভেলি আর দমন, দমন। দাদরা নগর হাভেলি, দমন দ্বীপ। ঠিক আছে, এটা মানে ঠিক আছে, কোশ্চেন ইয়ে হয়ে গেল। এখান থেকে যা কোশ্চেন আছে 1 নাম্বার আর্টিকেল থেকে আমি বলে দিলাম প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার আর্টিকেল থেকে আর কিছু নেই। হিন্দুস্তান টার্মটা আমি বলেছি, নিশ্চয়ই হিন্দুস্তান ব্যাপারটা নেই। ঠিক আছে, 1 নাম্বার হয়েছে। এরপর আসি আমি আর্টিকেল নাম্বার 2। আর্টিকেল নাম্বার 2 তে আসি। আর্টিকেল নাম্বার 2 দেখো, আমি যখন বলছি ইউনিয়ন এন্ড ইটস স্টেট, হ্যাঁ বলো। দাদরা নগর হাভেলি আর দমন দিউ মার্জ হয়েছে, স্টেট বলে দিল। রাজধানী রাজধানী মানে এর রাজধানী সিলেবাস আছে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 2 দেখো, আমি বলছি যে ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি। তার মানে একটা ইউনিয়ন, আর্টিকেল নাম্বার 2 এর আগে বলছি ইউনিয়ন এন্ড টেরিটরি। তার মানে আমরা বলবো ওটা কি এখানে? ভাই আমাদের ইউনিয়নটা কি, কতটা বড়, কি কি জিনিস আছে, এবং এর টেরিটরি। এর টেরিটরি মানে কথা মানে কি? টেরিটরি মানে হচ্ছে আশপাশটা কাকে কাকে নিয়ে এর তৈরি, এবং এর আশপাশটা কি আছে, সেই এই টেরিটরিটা কি? টেরিটরি ভাই এক্স্যাক্টলি বাংলা আমি বলতে পারবো না, আমরা কেউ বাংলা বলি না, আমরা ইংলিশ বলি। তাহলে এটাই তো ইউনিয়ন টেরিটরি। তার মানে আমি বললাম যে ইউনিয়ন টেরিটরি, কিন্তু দেখো ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি আমি বারবার বলছি, ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি আজকের চ্যাপ্টারটা হচ্ছে। কিন্তু আমরা একটা কথা বললাম যে 28 প্লাস 8, ওখানে বললাম 8টা ইউনিয়ন টেরিটরি, ব্যাপারটা আলাদা। দেখো দুটো টার্ম মনে রাখবে, টেরিটরি অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান টেরিটরি। আমি টিউশন পড়াচ্ছি, ঠিক আছে। কি আছে? টেরিটরি অফ ইন্ডিয়া। ঠিক আছে, মানলাম। টেরিটরি অফ ইন্ডিয়া মানে কি? যে ইন্ডিয়া কোন কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরি নিয়ে গঠিত, সেটা টেরিটরি অফ ইন্ডিয়া।
এটাই হচ্ছে। এরকম করে টেরিটরি অফ ইন্ডিয়াটা ভাই মানে একটা কোশ্চেনের মধ্যে পড়ে, অ্যাকচুয়ালি বিশেষ করে কি বেসিক কোশ্চেনের মধ্যে পড়ে, আর এগিয়ে বড় দরকার নেই, আমি এই জায়গায় ঘাটছি না এখন, পরে ঘাটছি। ওকে, আর্টিকেল নাম্বার 2 তে চলে যাই, পরে আমি বলছি। আর্টিকেল নাম্বার 2, আর্টিকেল নাম্বার 2 বলছে কি যে আর্টিকেল নাম্বার 2 এবং 3 তুমি দেখবে এই দুটো আর্টিকেলে ভুলানো সবথেকে বেশি জায়গা আছে। দুটোই বলছে নিউ স্টেট ক্রিয়েশন। নতুন স্টেট যদি আমাদের তৈরি হয়, তার মানে বলছি ইউনিয়ন টেরিটরি, তার মানে কি যে আমাদের নতুন স্টেট কি ইউনিয়ন টেরিটরি যাই তৈরি হোক, কোন কোন নাম্বার থেকে তৈরি হবে না আর্টিকেল নাম্বার 2 এবং 3 থেকে তৈরি হবে। এরপর আর্টিকেল নাম্বার 2 আর 3 এর তো বলা যায় না, 2 এরও কিছু বিশেষত্ব আছে, 3 এরও কিছু বিশেষত্ব আছে। নতুন স্টেট তৈরি হওয়ার ক্ষেত্রে কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, নতুন স্টেট তৈরি হওয়ার জন্য দ্য ক্রিয়েশন অফ নিউ স্টেটের জন্য ডিলস উইথ হুইচ আর্টিকেলস, যদি বলে যে এই নতুন স্টেট তৈরি হওয়ার জন্য কোন কোন আর্টিকেলগুলি দায়ী বা কোন কোন আর্টিকেলগুলি রিলেটেড, 2 বা 3, যদি অপশনে 2 আর 3 দুটো থাকে থাকবে 2 and 3, যদি থাকে 2 যদি শুধু 3 থাকে তাও অ্যানসার, শুধু 2 থাকে তাও অ্যানসার। এই জন্যই বললাম যে ক্রিয়েশন অফ নিউ স্টেট কোশ্চেন আছে, যদি দুটোই থাকে শুধু তাহলে 2 and 3 বলবে, আচ্ছা তাহলে বলবে এরপর। হ্যাঁ, আমি পার্থক্যটা বলে দিচ্ছি। দেখো, যখন আমি ধরো যে নতুন স্টেট ক্রিয়েটের ক্ষেত্রে যখন এক্সিস্টিং স্টেট না হবে, ইনকর্পোরেশন অফ ফরেন টেরিটরি, ধরো কালকে আমি বেজিংকে নিয়ে নিলাম, তো ওটা ইন্ডিয়ার হবে, তো আমি কালকে গেলাম চায়নাকে হারালাম, পরশু বেজিং আমার, তো সোজা না তবু কিছু না, তবুও মানে পরশু ধরো বেজিং আমার, তাহলে মানে সেটা কি হবে আর্টিকেল নাম্বার 2 তে হবে। আর্টিকেল নাম্বার 2 তে বলছে যেটা এক্সিস্টিং নয়, যদি সেই সব জিনিস আমাদের মধ্যে ঢুকে ইন্ডিয়াতে, তাহলে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 2 তে। যেরকম সিকিম আগে কি ছিল ইন্ডিয়া, পার্ট ছিল না, কাশ্মীরকে বলবে না কিন্তু এই জিনিসটা, কাশ্মীর ওয়াজ ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, ইজ ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, উইল বি ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। কাশ্মীর নিয়ে কোনো ইমোশন কাজ করে কাশ্মীরে, এটা যাই হোক। এই যে আর্টিকেল নাম্বার 2, আর্টিকেল নাম্বার 2 বলছে যদি আমরা বাইরের দেশ থেকে, বাইরের জিনিস থেকে, আমরা যদি বাইরের থেকে যদি কিছু জিনিস ভেতরে ঢুকাই, মানে বাইরের জিনিস আছে বাইরের থেকে যদি ভেতরে ঢুকাই, তাহলে হচ্ছে কি যে আমাদের আর্টিকেল নাম্বার 2। যেরকম আরেকটা एग्जांपल দিই, দেখো যে যদি ধরো যে নেপাল এবং ভুটান, নেপাল ভুটান এইটুকু জিনিস, ভুটান কালকে বলছে যে আমি পাচ্ছি না ইয়ে করতে, চায়নার শাসন থেকে মানে অত্যাচারিত হচ্ছে প্রচুর, আমি ইন্ডিয়াতে ঢুকবো, যেরকম সিকিম ঢুকেছিল, যদি ইন্ডিয়াতে ঢুকবো, তো ভাই নতুন স্টেট তৈরির জন্য আমি বললাম যে 2 আর 3, কারণ নতুন স্টেটই হবে একটা ইন্ডিয়ার, তো ইন্ডিয়ার যে নতুন স্টেট, আমরা কোন কত নম্বর আর্টিকেলটা ঠিক যাবে, 2 কি 3 2 এ যাবে, কারণ ভাই বাইরের থেকে বাইরে যা জিনিস ঢুকবে সব হচ্ছে আর্টিকেল নাম্বার 2। মোটা কথায় আমার ল্যাঙ্গুয়েজে বলা যায় ইনকর্পোরেশন অফ ফরেন টেরিটরি, আমি যেরকম ইয়ে করে বলি, এটা কনস্টিটিউশন ইয়ে করে লেখা নেই, কিন্তু এটা আমার নিজের ল্যাঙ্গুয়েজ বলছি। আর্টিকেল নাম্বার 2, আর্টিকেল নাম্বার 3, ভাই আর্টিকেল নাম্বার 3 দিয়ে যত কাজ। আর্টিকেল নাম্বার 3 বলছে আমাদেরকে যে নতুন স্টেট তৈরির ব্যাপারে, কিন্তু কিরকম আমাদের দেশের মধ্যে এক্সিস্টিং যেসব স্টেটগুলি আছে, ধরো যে কোনো স্টেটকে ভাগ করতে হচ্ছে, বাইফার্কেট ভাগ করলাম, হতে পারে একটা কনসেপ্ট হতে পারে, যেরকম অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা তৈরি হলো, কিসে হচ্ছে আর্টিকেল নাম্বার 3, ঠিক আছে। কোন স্টেটের নাম চেঞ্জ করছি, আজকে আমরা বাংলা বলছি, ওয়েস্ট বেঙ্গলকে বাংলা করার জন্য বেশ কিছু জন আমার দাবি রাখে, আমাদের সিএমও সেই দাবি রেখেছিল, 2011 তো রেখেছিল, 2021 তো রেখেছিল। যদি নাম চেঞ্জ হয় তার মানে নেম চেঞ্জ এটাতে হবে। যদি ধরো দুটো কি 3টে স্টেটকে, ধরো যে আমি বললাম সিকিম আর পশ্চিমবঙ্গ, ভাই আলাদা আলাদা হবে না, একটাই মার্চ করে দিলাম, তাহলে মার্চ দুটো স্টেটকে যদি মার্চ করা হয়, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, এটা মানে আমাদের দেশের মধ্যে যত রকমের স্টেট আছে, ধরো আজকে আমি বললাম যে আমাদের পুরুলিয়া কোনো মতে এর পার্ট হবে না, পশ্চিমবঙ্গের পার্ট হবে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভেবেছে কি স্টেট ভেবেছে, যাই হোক সবাই মিলে ভেবেছে পার্ট হবে না, ঠিক আছে, হবে না, পুরুলিয়াকে তাহলে ঝাড়খণ্ড ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে কি বাউন্ডারি অল্টার আছে, এটাও তাহলে এর মধ্যে আসছে, বাউন্ডারি অল্টার আছে, মানে বাউন্ডারি চেঞ্জেস যদি আমি করতে চাই, তার মানে কি আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপটা এই জায়গাটাই হচ্ছে, আমরা এই জায়গাটায় এইটা কেটে গেল, কেমন হবে
কিন্তু এই কেটে যাওয়া বা ইয়ে যাওয়া তার মানে হচ্ছে কোনো স্টেট থেকে স্টেটের রিঅর্গানাইজেশন যা হচ্ছে সব কিন্তু আর্টিকেল নাম্বার 3 থেকে হচ্ছে ভিতরে ভিতরে যেগুলো এক্সিস্টিং অলরেডি আছে সেগুলো যদি আমরা নেম চেঞ্জ করতে চাই, যদি দেখো কোশ্চেনটা আছে নেম চেঞ্জ নিয়ে, আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে বেশ কিছু ইয়ে কোশ্চেনটা নেম চেঞ্জ নিয়ে আসতে পারে। ওকে, আর্টিকেল নাম্বার 3 এরপর হয়তো তোমরা বলবে যে আমি এত ডিটেইলস কেন 3 নাম্বার বলছি, 3 নাম্বারটাই ফোকাস। 2 নম্বরে বলে যদি বাইরের থেকে নিতে চাই তাহলে 2, আর যদি ভেতরের জিনিসকে অল্টারেশন করতে চাই তাহলে হচ্ছে 3। অল্টারেশন বিভিন্ন ধরনের হতে পারে, তুমি টেলারের কাছে জামা মানে নিয়ে গেছো, এবারে অল্টারেশন মানে হতেই পারে হাতটা বললে যে এই পর্যন্ত করে দাও, অল্টারেশন নিয়ে রাখো ছেলে সব করে না। তো এই যাই হোক, তো এইটা হচ্ছে যে মানে বেশ কিছু জিনিস আছে যেটা আর্টিকেল নাম্বার 3 এ, ঠিক আছে। তাহলে আমি বললাম 1 থেকে 4, তো 4টা কি, 4টাও জানতে হবে। 4 নাম্বার আর্টিকেল ভাই উপরে যত কিছু ছিল তার জন্য কোনো না কোনো তো রুল হবে। আর্টিকেল নাম্বার 2 এর জন্য কিছু রুল আছে, আর্টিকেল নাম্বার 3 এর জন্য কিছু রুল আছে, আর্টিকেল নাম্বার 1 এর জন্য কিছু রুল আছে। যদি আমি তাহলে নামটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিছু চেঞ্জ হয়ে গেছে, সব বলা আছে আর্টিকেল নাম্বার 4। তার মানে ল অফ আর্টিকেল নাম্বার 2 and 3 ইজ ডিফাইন্ড বাই আর্টিকেল নাম্বার 4। আর্টিকেল নাম্বার 4 এ বলেছে যে আর্টিকেল নাম্বার 2 এবং 3 তে কিভাবে কাজ হবে কি না হবে। আর্টিকেল নাম্বার 2 এ যদি দু চারটে জিনিস আরো যোগ করে দেওয়া যায় কি বিয়োগ করে দেওয়া যায় সেই জিনিসটা আমি বলি আর্টিকেল নাম্বার 4। আর্টিকেল নাম্বার 4 আমাদেরকে বলছে যে ল অফ আর্টিকেল নাম্বার 2 and 3 ইজ ডিফাইন্ড ইন আর্টিকেল নাম্বার 4। মানে আমার ল্যাঙ্গুয়েজ আমি বলছি, এটা কোথাও কিন্তু কোনো কনস্টিটিউশনে এতে লেখা নেই, আমি জাস্ট ইয়ে করে বলছি, অ্যানালাইসিস করে বলছি, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 2 এবং 3 এর ক্ষেত্রে যা ইয়ে হচ্ছে সেটা আর্টিকেল নাম্বার 4 এ বলে দেওয়া আছে। তার মানে আমরা আর্টিকেল নাম্বারগুলো সব বুঝে গেলাম, সব বুঝে গেলাম, ঠিক আছে। আর্টিকেল নাম্বার সব বুঝে গেলাম, তাহলে হচ্ছে যে এই 1 থেকে 4 এর মধ্যে কারো কিছু প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে আর্টিকেল নাম্বার এর মধ্যে 4 এর কোনো প্রবলেম নেই। এরপর আসছে দেখো ভাই, স্বাধীনতা আমরা পেয়েছিলাম 47 এ, কনস্টিটিউশন পেলাম 1950 এ, তাই তো 1950 এ পেয়েছি, একদম রিপাবলিক ডে তে পুরো মানে কনস্টিটিউশন আমরা পেয়ে যাচ্ছি। 26 জানুয়ারি 1950 তে কনস্টিটিউশন পাচ্ছি। 26 জানুয়ারি 1950 এ কনস্টিটিউশন পাচ্ছি, তখন আমাদের স্টেটটা তো ভাগ ছিল, তখন কি আর এরকম 28টা 8টা ছিল না। তখন কি ছিল যে এ বি সি ডি হিসাবে ভাগ ছিল। 1950 তে এই ভাগ ছিল মানে স্টেটগুলো এ টাইপের স্টেট, বি টাইপের স্টেট, সি টাইপের, ডি টাইপের একটাই ছিল আন্দামান নিকোবর। তো এ টাইপের বেশ কিছু ছিল, বি টাইপের ছিল, সি টাইপের ছিল। সি টাইপের মধ্যে একটা স্টেটের নাম মনে পড়ে কোচবিহার, ওটা একটা স্টেট ছিল। ওকে, বিলাসপুর একটা স্টেট ছিল। বিলাসপুর তো জানো কি ছত্তিশগড়ের দিকে, কিন্তু কি যে মানে ওটা স্টেট ছিল। এরকম ছিল মানে বি তে একটা স্টেট নাম পড়ে ট্রেভানকোর, যেটা পরে যুক্ত হয়ে যায় কেরালার সঙ্গে। তার মানে কি এরকম তুমি দেখো আগের যদি হতো তাহলে বেশ কিছু প্রবলেম হতো। অ্যাকচুয়ালি সেই সময় প্রায় আমার যতদূর মনে পড়ছে 2টা এরকম জায়গা ছিল যেগুলো এগুলো করতে ছিল, মানে এটা পরীক্ষা করবে না। এরপর হচ্ছে ডি তে একটাই ছিল, এটা মনে রাখতে হবে, আন্দামান নিকোবর ডি তে একটাই ছিল। এটা 20টা ছিল 1950। ভারত সরকার ভাবছে যে না এর কোনো চলবে না, স্টেটগুলো ঠিকঠাক নেই, কোথাও একটা এইটুকু আছে কোথাও এইটুকু আছে, ঠিকঠাক অর্গানাইজ করতে হবে। তার মানে স্টেট রিঅর্গানাইজ করতে হবে, অর্গানাইজ তো ছিল রিঅর্গানাইজ করতে হবে। তার মানে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আনতে হবে। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আনলে ভাই স্টেট তো রিঅর্গানাইজ করবো কিসের ভিত্তিতে করবো, মুশকিল কাইন্ড অফ। কারণ কি তুমি ধরো মানে পশ্চিমবঙ্গে তখন কিন্তু যখন পশ্চিমবঙ্গে 1 নভেম্বর তে ঢুকছে 1956 তে, তাই তো। তা আমরা পশ্চিমবঙ্গের মানে পুরুলিয়া কিন্তু ঢুকেনি এখনো, পশ্চিমবঙ্গের ম্যাপটা কিন্তু তখনও তৈরি হয়নি, কোচবিহার কিন্তু আলাদা স্টেট, তার মানে ম্যাপ তৈরি হয়নি এখন। তার মানে এরকম সময়ে এই ম্যাপ তৈরির ব্যাপারটা ভাবনা চিন্তা এলো সরকার ভাবছে না ম্যাপটা চেঞ্জ করতে হবে, স্টেটটা রিঅর্গানাইজ করতে হবে। কিভাবে করবো স্টেটটাকে রিঅর্গানাইজ স্টেটটাকে রিঅর্গানাইজ করার জন্য কি করতে হবে যে কমিশন তৈরি করতে হবে। কমিশন পুরো একটা কমিশন তৈরি করে দিবে। ধরো সরকার কোনো বড় ডিসিশন যখন নেই না, তো কোনো কমিশন তৈরি করবে। যেরকম যে কৃষি বিল, এডুকেশনের ক্ষেত্রে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের 2019 যেটা এসেছে, 5+3+3+4 যেটা এসেছে, ওইটা তো পুরো কোনো কমিশন ছিল। আমি বলি যেরকম আমাদের 1968 তে যে একটা এডুকেশন পলিসি তৈরি হয়েছে, ভাই পলিসি তৈরি করার জন্য মানে 4-5 জনের সাজেশন তো নিতেই হবে। সাজেশনের জন্য একজনকে চিফ রাখা হচ্ছে, তার নাম অনুসারে কমিটিটা হয়। যেরকম কোঠারি কমিশন আমাদের প্রথম এডুকেশন পলিসি তৈরি করছে, তাই তো 1968 তে। এরকমই হচ্ছে যে কি যে এই জিনিসটার জন্য ভাই কিসের ভিত্তিতে হবে, তাহলে তুমি অনেকে বলছে না ভাষার ভিত্তিতে করবে, অনেকে বলছে
বলছে ভাষার ভিত্তিতে করে দেবে। এমএলএ এমপি যারা ছিল তারাও বলছিল বলছে মানে সবাই মানে ভাষার প্রত্যেকটা টান থাকে। বেঙ্গল বলছে বেঙ্গলের ভিত্তিতে বাংলার ভিত্তিতে করে দাও, কেউ বলছে হিন্দির ভিত্তিতে, কেউ তো তার মানে এটা ভাষার ভিত্তিতে স্টেট হলে হতে পারে বলে মনে হয়। ঠিক আছে, একটা কমিশন গঠন করা হোক, সেই কমিশন বলবে ভালো হবে খারাপ হবে কি না। প্রথম কি কোন কমিশন দিয়ে করা হচ্ছে না, ধর কমিশন। সালটা আসছে 1948 থেকে এর কাজ শুরু হয়েছিল। ওকে, দেখো 1948 থেকে শুরু হয়েছিল। 1948 থেকে শুরু হয়েছিল যে ধর কমিশন গঠন হয়। ধর কমিশন রিপোর্ট বলছে যে যে প্রিন্সলি স্টেটগুলি আছে, রাজার রাজত্ব করা স্টেটগুলি, সেগুলিকে ভাই ঠিকঠাক অর্গানাইজ করো এবং স্টেট তৈরি করো। ধর কমিশনকে দায়িত্ব দেওয়া হবে। তাহলে কি ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে করা যাবে কি যাবে? ধর কমিশন, ধর কমিশনকে দেওয়া হচ্ছে যে তুমি ভাই আমাকে বলে দাও যে করা যাবে কি না ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে। ধর কমিশন রিপোর্ট দিচ্ছে 1948 তে, মানে সার্ভে টার্ভে করে না করা যাবে না। ধর কমিশন বলছে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে ইয়ে করা যাবে না, যদি করেন আজকে করেন কালকে আরো স্টেট ইয়ে হবে, ভারতের ঐক্যতা নষ্ট হয়ে যাবে। ধর কমিশনের রিপোর্ট লেখা 1948। ধর কমিশন কি বলছে, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে করা যাবে, ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দিচ্ছে, ল্যাঙ্গুয়েজকে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু দেশ পুরো অখুশি, পার্লামেন্টে একদম খুশি হচ্ছে না, তা তো বুঝতেই পারছো, সাধারণত মানে খুশি না হয় সব। তাহলে হচ্ছে যে এরপর কি 1948 তে লাস্টে আরেকটা কমিটি গঠন করা হচ্ছে। যখন ওদের রিপোর্টে সবাই ইয়ে নেই, তখন জেভিপি বলে একটা কমিটি তৈরি করা হচ্ছে। জেভিপিটা কে কে? জওয়াহরলাল নেহরু, বল্লভভাই পটেল, পট্টাভি সীতারামন। এই তিনজনকে নিয়ে 1948 তে কমিটি গঠন করা হচ্ছে। এরা আবার রিপোর্ট দিচ্ছে 1949 তে। কি রিপোর্ট দিচ্ছে? সেই রিপোর্ট অনুযায়ী হচ্ছে না, ওরাও বলছে না, ও একদম করা উচিত। এই কমিটির নাম ছিল জেভিপি। জে ফর জওহরলাল নেহরু, ভি ফর বল্লভভাই পটেল, বল্লভভাই বলে তাদেরকে ভি দিয়ে, আর পি ফর পট্টাভি সীতারামাইয়া, সেই পট্টাভি সীতারামাইয়া যাকে হারিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস ইয়ে হয়েছিল, সেই পট্টাভি সীতারামাইয়া। ঠিক আছে, আরেকটা জিনিস 1948 তে 47 এর পর প্রথম মানে কংগ্রেসের এই সভাপতি ছিল, স্বাধীন ভারতে প্রথম কংগ্রেসের সভাপতি। অ্যাকচুয়ালি স্বাধীনতার সময় নেই, স্বাধীন ভারতে, ভারতের ভারত স্বাধীন হওয়ার পর কংগ্রেসের প্রথম সভাপতি হলো পট্টাভি সীতারামাইয়া, কংগ্রেস সভাপতি বলছি। আর স্বাধীন হওয়ার সময় কে ছিল? জেভিপি পালেন। এটাও কোশ্চেনে পড়ে, বারে কোশ্চেনে পড়ে। তা আমি বলছি মানে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সব একসঙ্গে ঢুকে যাবে, এটা স্বাভাবিক। এটা হচ্ছে যে 1949 এর হচ্ছে গল্প। 1949 এর এই মাঝে একজন বিশাল মানুষ যে 1953 তে বিশাল অনশন করে দিল। কি নাম? পট্টাভি শ্রীরামুলু। ওই যে বলছিলাম যে কোথাও লেখা থেকে 56, কোথাও লেখা থেকে 58 দিনের অনশন করছে। অনশন করে লোকটি মারা গেল তো আমরা বিপদ হয়ে গেল। তখন সরকারকে বাধ্য হয়ে 1953 তে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে স্টেট গঠন করতে বাধ্য হয়েছে সরকার। কত? 1953 তে অন্ধ্রপ্রদেশ। আর একটা গঠন করা মানে বুঝতেই পারছো, একটা তুমি করে দাও। হ্যাঁ অবশ্যই বলেছিল হবে না, কিন্তু এই লোকটা মরে গেছে অনশন করতে করতে, লোকটা কেন মরে? বিশাল আন্দোলন বিয়ে করে। দেখো আন্দোলনকে থামানোর জন্যই তো আজকে এই যে বড় বড় আন্দোলন বেরোয়, এসএসসির জন্য, এর জন্য আন্দোলনকে থামালে আচ্ছা ভাই তোদের সবার চাকরি, তাই তো এটাই তো করে। আর ওই এই যে আন্দোলনটা থামানো, ওই তোদের সবার চাকরি বলে দেই। আর এই যা আমরা আরো 5টা আন্দোলন আছে সঙ্গে, আমারও চাকরি দরকার, সবাই চাকরি দরকার। তার মানে 1953 তে হচ্ছে, যাই হোক অন্ধ্রপ্রদেশ তৈরি হচ্ছে। অন্ধ্রপ্রদেশ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আরো মানে আগুনে ঘিতা হতে যাকে বলা হয় আরো বেড়ে গেল। তার মানে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতেই হবে, যা হবে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে হবে। তার মানে কি এরপর কি হচ্ছে, সবাই ভাবলো যে বেশ কিছু প্যারামিটারকে ভাবনা চিন্তা করে 1956 তে প্রথম স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসছে, যেটা হচ্ছে 7 নম্বর অ্যামেন্ডমেন্ট। আমি বলেছিলাম যে 7 নম্বর অ্যামেন্ডমেন্টে 1956 তে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসছে। সেই অনুযায়ী কটা স্টেট এবং কটা ইউনিয়ন টেরিটরি তৈরি হচ্ছে? 14 প্লাস 6, 14টা স্টেট, 6টা ইউনিয়ন টেরিটরি তৈরি হচ্ছে। এই ইউনিয়ন টেরিটরি, 6টা ইউনিয়ন টেরিটরির মধ্যে একটা ইউনিয়ন টেরিটরি আমাদের ন্যাশনাল ক্যাপিটাল দিল্লি, তাই তো? ঠিক আছে, এটা হয়েছে, এটা বলবো। এরপর হচ্ছে তোমার এই 1956 পর্যন্ত কে বুঝতে পারেনি? 1956 পর্যন্ত কে বুঝতে পারেনি? এরপর এটা হয়েছে। এরপর দেখো তখন বেশ কিছু জায়গার নাম চেঞ্জের ব্যাপার আসছে অনেকের। প্রথম আমি তোমাদেরকে আরেকবার বলেছি, এটা ওই জিওগ্রাফি পড়ানোর সময় এটা বলেছিলাম, এতটা
বেশ কিছু জায়গায় কি হচ্ছে যে এখনো কিন্তু স্টেট ঠিকঠাক অর্গানাইজ নেই, তারপরে এরপর পর 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 ভেঙে 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 আসবে আর নতুন নতুন ইয়ে তৈরি হবে। তুমি তার মধ্যে ইম্পর্টেন্ট মানে কয়েকটা জায়গা আছে, মানে কয়েকটা, যেরকম 1960 তে গুজরাট এবং মহারাষ্ট্র, গুজরাট প্লাস মহারাষ্ট্র মানে বম্বে স্টেট, তৎকালীন বম্বে স্টেট থেকে ভাগ হয়ে গুজরাট এবং মহারাষ্ট্র হয়। 1960-এরটা মনে রাখা জরুরি, 1966-টা মনে রাখা জরুরি, সেটা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা তৈরি হচ্ছে। ওকে, এটা হয়েছে পাঞ্জাব হরিয়ানা, তোমরা আগের দিনই এগুলো লিখেছিলে, সেটাই বলছি। 1966 এটা হয়েছে। এরপর তুমি আসো 1966 আগে অবশ্যই 1962 গোয়া, গোয়াকে ইউনিয়ন টেরিটরি করা হচ্ছে, কিন্তু গোয়া স্টেট কবে তৈরি হচ্ছে 1987, এইটা ইম্পর্টেন্ট। গোয়া মানে স্টেট ফুল ফ্লেজ স্টেট কবে তৈরি হচ্ছে 1987। 1987 তে দুটো স্টেট তৈরি হচ্ছে, কে কে? গোয়া আর অরুণাচল প্রদেশ। গোয়ার জীবনে কোথাও আটকাবে না, তুমি এই চ্যাপ্টারটা পড়ে নেওয়ার পর কোথাও আটকাবে না। 19 এগুলো যারা ভাবছো যে শুধুই কনস্টিটিউশন হচ্ছে, তারা জীবনে সবথেকে বড় ভুল করছে, কারণ এগুলোই জিকে, এগুলোই জিকে। তুমি দেখবে ইয়েতে এগুলো মানে আমি ক্লাস করাচ্ছি বলে স্বাভাবিক ব্যাপার, ওই জিকে থেকে ইংলিশ থেকে সব সব ঢুকে বসে আছে। ঠিক আছে, গুজরাট এবং মহারাষ্ট্র এটা 1960-1962টা বললাম যে গোয়া ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছিল, কিন্তু 1987 তে বুঝতে পারছো ভাই, 1987 তে মানে কি তৈরি হয়েছিল যে 1987 তে দুটো স্টেট তৈরি হয়েছিল, গোয়া আর অরুণাচল প্রদেশ, নট অন্ধ্রপ্রদেশ। এপি বলা হয়, এপি মানে অন্ধ্রপ্রদেশের কোনো হবে না। ওকে, ঠিক আছে, অরুণাচল প্রদেশ তৈরি হচ্ছে। ঠিক আছে, 1962 বললাম, 66 বললাম, 60 বললাম। ইম্পর্টেন্ট এখানে বিশেষ কিছু নেই, একটা আছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড কবে তৈরি হয় এটা বারে বারে পরীক্ষায় পড়ে, ইম্পর্টেন্ট। নাগাল্যান্ড তৈরি হচ্ছে 1963 তে, নাগাল্যান্ড তৈরি হচ্ছে। ওকে, 1963 তে কত নাম্বার অ্যামেন্ডমেন্টে নাগাল্যান্ড তৈরি হয়েছে এটাও একটা ইম্পর্টেন্ট, যারা অনলি ফর ডব্লিউবিসিএস 13 আনলাকি 13। নাগাল্যান্ডকে সবসময় দেখো এটা মনে রাখার কথা, 13 কে কি বলা হয়? আনলাকি। 13 এর 3 আছে, এটাও 3 আছে, 1963 মনে থাকবে। ওকে, এরপর বলি নাগাল্যান্ডকে পিছিয়ে পড়া এর মধ্যে রাখা হয়, নাগাল্যান্ড সেজন্য আনলাকি জায়গায় আছে। নাগাল্যান্ডে এরপর আরেকটা জিনিস বলি, নাগাল্যান্ডের সবথেকে প্রিয় খাবারটা সবাই জানো, তো যাই হোক এটা আর আমি একটু বললাম না। আরেকটা জিনিস বলি, বলা হয় যে ভারতবর্ষের কোন স্টেটে ইংলিশ হচ্ছে ইয়ে ল্যাঙ্গুয়েজ, নাগাল্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ঠিক আছে, তারপরে এইগুলো হলো স্ট্যাটিকও হয়ে গেল। ঠিক আছে, 1963। এরপর তুমি চলে আসো 1975, 74 এবং 75। 1974 তে আমি আর্টিকেল নাম্বার 2 আর 3 দুটোই বলছি। আর্টিকেল নাম্বার 2 এর কনসেপ্ট আসছে 1974 কি হচ্ছে, সিকিম বলছে ভাই আমাকে চায়না প্রচুর ইয়ে করছে, প্রচুর অত্যাচার করছে। তারপরে এরকম সময় আমি পাচ্ছি না চায়নার কি ভয়, আমাকে চায়না নিয়ে নেবে, কারণ তার আগে 1949 তিব্বতের ঘটনাটা দেখেছে, তিব্বতের ঘটনা দেখে প্রচুর ভয়, বলছে আমরাও গেলাম, আমাদের নিজস্ব স্বাধীনতা বলে কিছু নেই। ভারত সরকার বলছে মানে ইয়ে বল্লভভাই প্যাটেলের সেই সময় বলছে কোনো ব্যাপার নেই, তুমি ঢুকো ইন্ডিয়াতে, তোমার সকল দায়িত্ব, তোমার সকল দায়িত্ব আমার। তোমার 1974-এ তোমার অ্যাসোসিয়েট স্টেট হিসেবে ঢুকছে। কত নাম্বার অ্যামেন্ডমেন্ট? 35 নাম্বার অ্যামেন্ডমেন্ট। এইটা অ্যামেন্ডমেন্টটা মনে রাখবে, হ্যাঁ, এটা যে 35 নাম্বার অ্যামেন্ডমেন্টে সিকিম ইন্ডিয়ার পার্ট হচ্ছে, বাট অ্যাসোসিয়েট স্টেট। অ্যাসোসিয়েট আর বাংলা আমি বলতে পারবো না, সহকারী সব এরকম কিছু একটা হবে। যাই হোক, তো এটা হচ্ছে 35তম, ভেরি গুড 35তম। কিন্তু এরপর কিছুদিনের মধ্যে ভারত সরকার বলছে শুনো তুমি এরকম অ্যাসোসিয়েট স্টেট হবে, তোমাকে সর্বস্ব সব কিছু দেবো, তোমার ফরেন অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব কিছুই আমি দেখবো, তোমাকে সিকিউরিটি থেকে শুরু করে সব দেবো, তোমার যে কালচার আছে ইন্টেলিজেবল যে কালচার, তোমার সেই কালচারকেও আমি টাচ করবো। আমি চাইনা নট, আমি সবার সভারেন কান্ট্রি ইন্ডিয়া। তুমি দেখো 1974 পরে দেখো 1978 যেরকম একটা পাস হচ্ছে, 1976 পাস হচ্ছে, সোভেরান সোশ্যালিস্ট সেকুলার পাস হচ্ছে, একে ঢোকাচ্ছে 1975-এ সোশ্যালিস্ট সেকুলার ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ সরি, একদম ঠিক, সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি, সোভেরান তো আমরা ছিলাম। এরপর হচ্ছে 1976-এ ওই এটা পাস হচ্ছে। কেন পাস হচ্ছে? এইটার জন্য সিকিমকেই বলছে সিকিম তুমি চাপ না, ঢুকতে পারো ঢুকো, কোনো প্রবলেম নেই, আমরা তোমাকে ইয়ে দেবো। 1975-এ এই যে বললাম সিকিম হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, বিকেমস ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। যতদূর আমার মনে পড়ছে 22তম রাজ্য, যতদূর আমার মনে পড়ছে, ভুল হতে পারে, 1950 22 কি 24 কিছু একটা হবে।
তো এত তোমার রাজ্য কোনটা মনে রাখার দরকার মানে ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া তো মানে তখনই স্টেট হিসেবে ডিক্লেয়ার হ্যাঁ হ্যাঁ স্টেট ফুল ফ্লেজ স্টেট কোশ্চেন আছে when did Sikkim become integral part of India or when did Sikkim become a full fledged state of India 1975 অবশ্যই আর এই যে বললাম যে এর বিহাইন্ড দ্য জিনিস এই জিনিসটা যাতে ঠিকঠাক থাকে যে 1976 এ বলা হয়েছে তোমরা সবাই ঠিকঠাক আমি আরো অ্যামেন্ডমেন্ট হ্যাঁ এর হচ্ছে 36তম অ্যামেন্ডমেন্ট এইটা হচ্ছে 36তম একটা 35 একটা 36 35 এ বললো তুমি এসো অ্যাসোসিয়েট স্টেট 36 এ বলছে ইয়ে তার মানে তুমি দেখো 75 এর 5 আর 1 যোগ হয়ে যাচ্ছে এটাও এক যোগ এটাই এক যোগ এক সাল এটি বলি ঠিক আছে হয়েছে ভেরি গুড আমরা হচ্ছে যে সিকিম পর্যন্ত বললাম সিকিমের পর আর মনে রাখার দরকার নেই মনে রাখবে ডাইরেক্ট 2014 ডাইরেক্ট 2014 সাল ধরে যদি মনে রাখো ক্রোনোলজিতে জীবনও ভুলবে না 2014 সেকেন্ড জুন তেলেঙ্গানা তৈরি হচ্ছে এই যে বললাম তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তুমি দেখবে ওই জায়গাতে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ সেকেন্ড জুন একদম ডেট পর্যন্ত মনে রাখবে ডেটটা জিজ্ঞেস করে সেকেন্ড জুন 2014 এটাই জিজ্ঞেস করতে তেলেঙ্গানা দিবস কবে তেলেঙ্গানা দিবস তোমাকে জিজ্ঞেস করার জন্য বলে দেয় ও ভাগ হয়েছে বেটা বলো এটার জন্য এই আর এটা ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন 2014 তে লাস্ট ভাগ হয়েছে যেটা হচ্ছে সেকেন্ড জুন তেলেঙ্গানা আর ভিভিআই ভাগ হচ্ছে তোরা ওই মানে বুঝতে পারছো ল্যাঙ্গুয়েজের জন্য এখানে ভাগ হচ্ছে ল্যাঙ্গুয়েজের নিয়েছিল ঠিক আছে তাহলে হচ্ছে 2014 এর পর আর কোনো ভাগ আমাদের এতে সেপারেশন হয় ওকে যেটা তুমি একবার আমাকে কোশ্চেনটা করেছিলে যে মানে এতে সেপারেশন অফ পাওয়ার ভাই সেপারেশন অফ পাওয়ার মানে কি কিছু পাওয়ার আমার থাক কিছু পাওয়ার তোমার থাক কিছু তুমি কিছু জনকে রেগুলেট করো আমি কিছু জনকে রেগুলেট করছি যদি ধরো যে মানে কোনোটা ইউপিএসসি বড় ইনস্টিটিউট আছে তার আন্ডারে কোনো এখানে সেন্টার আছে এই সেন্টারকে বলা হচ্ছে তুমি কত স্টুডেন্ট নেবে কিভাবে করবে কি কাজ করবে পড়াবে তুমি দেখবে লাস্টে কিন্তু আলটিমেট ডিসিশন আনবে তোমরা সেপারেশন আমাকে কিছু পড়াতে হবে একে অপরের কাজে কেউ ইন্টারফেয়ার করবে হ্যাঁ দখল দেবে না কিন্তু সর্বোপরি কাজে ওরই যাবে এবং ওই করবে কারণ এটি হচ্ছে আমি একটা ইনস্টিটিউটের एग्जांपल দিলাম এটা স্টেটের ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যাই করি আজকে আমি সিএম হয়ে গেলে যাই করি যতটুকু কাজই করি কিন্তু আমাকে কিন্তু সেন্টার মানে ইন্টারন্যাশনাল কোনো রিলেশনশিপের ব্যাপার হয়ে গেলে আমাকে কিন্তু করতে হবে যেরকম হচ্ছে যে একটা एग्जांपल দিই যে আমার তিস্তা জল চুক্তি বহুদিন ধরে হচ্ছে মানে আমাদের যে মানে বর্তমান সিএম বারে ইয়ে করে বলে যে আমাদের অনেক প্রবলেম সত্যিকারের তিস্তার জল যদি টোটালটা আমরা দিয়ে দিই তাহলে অনেক প্রবলেম হয় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় তাহলে কিন্তু একাই করতে পারে কোনো রকম কোনো কনসেন্ট ছাড়া স্টেটের কনসেন্ট ছাড়াই করতে পারে কিন্তু সেটা ইন্টেন্সিফিকেশন হবে যেটা একটু রাজনীতির ব্যাপার আছে ঠিক আছে এইটা হলো বললাম আর একটা টপিক আছে সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে কি সিকিম তো 36 অ্যামেন্ডমেন্ট একটা দ্বারা হচ্ছে না হ্যাঁ সিকিম 29তম অ্যামেন্ডমেন্টের সাহায্যে ঢুকছে অ্যাসোসিয়েট স্টেট ফুল ফ্লেজ স্টেট কোশ্চেনটা ফুল ফ্লেজ দেখো কোশ্চেনটা যখন সিকিম আসবে তখন খুব ভালো করে ফুল ফ্লেজ স্টেট হিসেবে ভালো করে পড়বে কারণ ফুল ফ্লেজ স্টেটটা সাধারণত ছোট পরীক্ষাতে ওটাই হবে যদি তোমাকে ফাঁসানো না হয় তাহলে ওটা মানে 35তম অ্যামেন্ডমেন্টটা এটা হচ্ছে 36 হ্যাঁ খুব ভালো করে কিন্তু পড়বে রাজ্য ওটাও রাজ্য এটাও বাংলাটা তুমি দেখবে হয়তো অ্যাসোসিয়েট স্টেট আর ভাই ফুল ফ্লেজ স্টেটের মধ্যে আমি বাংলা বলতে পারবো আমি তো পারবো না যদি কেউ পারো বাংলাতে আমাকে গ্রুপে লিখে দিও আমি ওটা আরেকবার মানে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেবো বাংলা সোজা কথা কারণ কনস্টিটিউশন আমি বাংলায় আমি কোনটা সাবজেক্ট বাংলায় পড়িনি কত কষ্টে আমি বাংলাটা এই করে বলি সেটা আমার নিজেই বুঝতে পারি যাই হোক এটা হয়েছে এই এরপর বলি যে মানে কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে হালকা একটু মনে রাখতে হবে সেগুলো হচ্ছে মানে 5-7 মিনিটের দিয়ে বলবো জিনিস যেরকম দেখো যে এই আমাদের বললাম যে ইউনিয়ন স্টেট ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি ব্যাপার এরপর আরেকটা জিনিসও আমি বলি দেখো আমি বললাম আর্টিকেল 2 তে নতুন জিনিস বাইরে থেকে এসে ঢুকলে করে সিকিমের एग्जांपलটা দিলাম আর্টিকেল 3 এর एग्जांपल দেব তাহলে কারণ নেম চেঞ্জ হলে সেটা আর্টিকেল 3 তে ঢোকে উত্তরপ্রদেশের নাম ইউনাইটেড প্রভিন্সেস ছিল আগে নাম ছিল ইউনাইটেড প্রভিন্সেস এইটাই হচ্ছে উত্তরপ্রদেশ
হয়েছে, এটাই না ইউপি তখনও ছিল, ইউপি তখনও ছিল। ওকে, তাহলে এই যে উত্তরপ্রদেশের নাম চেঞ্জ হলো, এটা বলা হয় ভারতবর্ষে কার নেম চেঞ্জ প্রথম হয়েছে? 1950 সালে হয় এই ঘটনা। 1950 সালে হচ্ছে এই ঘটনা। বুঝতেই পারছো 1950 26 জানুয়ারি তো কনস্টিটিউশনটা পাস হচ্ছে, সেই বছরে হবে। সেই বছরে নাম চেঞ্জ করে কি হয়েছে? এর হচ্ছে ইউনাইটেড প্রভিন্সেস থেকে উত্তরপ্রদেশ। তাহলে আর্টিকেল নাম্বার 3 এর একটা एग्जांपल পাওয়া গেল। ভাই উত্তরাখণ্ড নাম ছিল আগে, মানে উত্তরাঞ্চল নাম ছিল আগে, সেটা চেঞ্জ হচ্ছে উত্তরাখণ্ড। ওড়িশা নাম ছিল, ওড়িশা হচ্ছে তো। এই যে নেম চেঞ্জ আমরা প্রত্যেক ক্ষেত্রে দরকার। এরপর দেখো আমার এটা বলা হয় যে কনস্টিটিউশন, হ্যাঁ কোনটা উড়িষ্যা না, উড়িষ্যা না, এটা 1950, এটাই কোশ্চেন আসে, কোশ্চেনে এটাই আসে যে প্রথম নাম চেঞ্জ কার হয়েছে? উত্তরপ্রদেশে। আচ্ছা, এখন যে নাম চেঞ্জ করে দিচ্ছে এই হঠাৎ করে জায়গাগুলোর নাম, জায়গার নাম নয়, স্টেটের নাম চেঞ্জ হলে হবে। জায়গার নামটার জন্য কোনো দরকার নেই, একটা রেজলিউশন হলেই হবে, মন্ত্রী পরিষদের রেজলিউশন হলে পরেই হয়ে যাবে। কিন্তু কোনো রকমই কোনো জায়গা স্টেটের নাম যদি চেঞ্জ হয়, আর যদি উত্তরপ্রদেশের নাম কালো প্রদেশ রাখি, আমি যদি রাখতেই পারি এটাই, কি ধর্মপ্রদেশ, ধর্মের নিয়ে বেশি হয়, রাম প্রদেশ হতেই পারে, রাম জন্মভূমি নিয়ে রাম প্রদেশ নাম হতেই পারে, যা আছে হ্যাঁ সবথেকে বেস্ট নাম হ্যাঁ হতেই পারে, তো রাম প্রদেশ হতেই পারে। তো রাম প্রদেশ যদি নাম, তো তাহলে ওখানে পাস হবে, হয়ে যাবে, এক্সিকিউটিভ রেজলিউশন থেকে কাজ হবে। এরপর এই যে এত কিছু ঘটনা আমি বললাম, এই ঘটনাটার জন্য কি অ্যামেন্ডমেন্ট হয় কোনো? সংশোধনী, কনস্টিটিউশনকে সংশোধন করতে হয় না। এই এমন একটা জিনিস দেখো, কনস্টিটিউশনের মধ্যে আমি যখন বারবার উড়িষ্যার নাম, এই নাম, আমি যখন ইউনিয়ন এন্ড টেরিটরি প্রথমেই এটা এক নম্বরে বলে দেওয়া আছে কোন কোন স্টেট আছে, কি কি ইউনিয়ন টেরিটরি আছে বলা আছে তো, পার্ট 1 তে, শিডিউল 1 তে বলা আছে কোন কোন স্টেট কি। তো ওখানে তো নামটা ছিল উত্তরপ্রদেশ, নামটা যদি আমি এখানে রাম প্রদেশ করি, তারপরে কনস্টিটিউশনের মধ্যে যে চেঞ্জটা আসছে, তার মানে কি এই চেঞ্জেস হলে পরেও এটা কিন্তু কোনো মতেই মানে ইয়ে হয় না, অ্যামেন্ডমেন্ট পাস করতে হয় না। এটাই হচ্ছে দেখো আর্টিকেল 360 অনুযায়ী, 668 অনুযায়ী আমাদের অ্যামেন্ডমেন্ট বা কনস্টিটিউশনের মধ্যে কোনো সংশোধনী হয়ে থাকে, কিন্তু এই সংশোধনী, নেম চেঞ্জের সংশোধনী কি কোন স্টেটকে ঢুকিয়ে দেওয়ার সংশোধনী, এটা করা হয় না। কেন বলো দেখি? দেখো একটা পলিটিক্স, তো এটা একটা পলিটিক্স। তুমি আর্টিকেল নাম্বার 2 তে ধরো বেজিককে ঢুকিয়ে দিলে, কেন কি এর জন্য? না তোমার লিখিত প্রমাণ থাকে, তাহলে তো এখানে সংশোধনী করতে গেলে তো লিখিত প্রমাণ হবে, যে ডিক্লেয়ার পার্ট ছিল কি না ছিল, সংশোধনের সাহায্যে আসছে, দরকার নেই, ঢুকিয়ে দাও, কোনো প্রবলেম নেই। সেই জন্যই এগুলো রাখা হয় না, যতদূর আমার ধারণা। তাই আর্টিকেল 368 অনুযায়ী কি হয়? সংশোধন হয়। ওই বাবা বাংলাটা লিখে দাও, অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে কত নম্বর ইয়ে অনুযায়ী হয়? আর্টিকেল 368। কিন্তু আর্টিকেল 1 থেকে 4 এ যদি কোনো পরিবর্তন হয়, তাহলে কিন্তু অ্যামেন্ডমেন্ট হয় না। এটাই আর্টিকেল নাম্বার 4 তে লেখা আছে, অ্যামেন্ডমেন্ট হয়। दादा जो दिल्ली के राजधानी चेंज की उन्होंने क्या राजधानी बोली क्या नाम चेंज हो ওটার জন্য 69 নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছিল ভাই। 69 নম্বর চেঞ্জ করতে হবে, রাজধানী ক্যাপিটাল, ইউনিয়ন টেরিটরি এর ক্যাপিটাল টেরিটরি ইউনিয়ন ক্যাপিটাল টেরিটরি বলা হয় থাকে, যেটার জন্য আমাদের দিল্লি এনসিআর যাকে বলা হয়, এনসিআর এ পাস হয়েছিল 1991 তে। এই 1981 তে পাস হয়েছিল, যেটার অ্যামেন্ডমেন্ট 2020 তে আবার হয় এটা। তো ওটাতে এই এটা স্পেশাল অ্যাক্ট আছে, ইয়া আছে, সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী হয়েছে। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি এনসিটি অ্যাক্ট 1991 বলে একটা ইয়ে আছে, সেটাতে দিল্লিকে স্পেশাল কিছু পাওয়ার দেওয়া আছে, ইয়ে দেওয়া আছে, ঠিক আছে। এরপর বলি আর দু একটা জিনিস আমি বলে দিচ্ছি। দেখো পন্ডিচেরি, এটা নিয়ে একটা বলে দিই। তুমি দেখবে ছোট সময় যখন পড়েছো তখন পন্ডিচেরি পন্ডিচেরি পড়তে, এখন পুদুচেরি পুদুচেরি লেখা থাকে, তাই তো? কোনোদিন কোথাও কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট দেখেছো? কত অ্যামেন্ডমেন্টের মধ্যে আমি তোমাদেরকে যত অ্যামেন্ডমেন্ট বলেছি, একটা অ্যামেন্ডমেন্ট দেখেছো? নেই। তার মানে কি নাম চেঞ্জ বা এই চেঞ্জের দরকার নেই। আজকে বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের নাম যদি বাংলা হয়ে গেল, তো নাম কোনো অ্যামেন্ডমেন্ট হবে? হবে না। কিন্তু দিল্লির জন্য হবে, দিল্লির জন্য दिल्ली तो लिखा है सुनो ठीक है দিল্লির নাম চেঞ্জ হলে হবে না অ্যামেন্ডমেন্ট, কিন্তু দিল্লিকে ক্যাপিটাল চেঞ্জ হলে হবে। বারে বারে বল, আজকে যদি কলকাতাকে আবার আমি করে দিলাম ক্যাপিটাল, তো ক্যাপিটালের জন্য হবে, কিন্তু কলকাতার নাম মানে ক্যালকাটা হবে কি কল লাগছে না হবে, যাই হোক মানে যেটাই হোক কোনো মতে কিছুই অন্য কিছুই হবে। মানে ক্যাপিটাল মানে চেঞ্জ করতে গেলে হ্যাঁ অ্যামেন্ডমেন্টের দরকার। এটাই।
তাহলে হচ্ছে যে এইটাই, যে দেখো তুমি এখানে দেখো যে পন্ডিচেরি ব্যাপারটা আমি কেন বলছি। পন্ডিচেরি এমন একটা জায়গা যেটা চারটা মানে সরি তিনটে স্টেটে আছে। এইটা হচ্ছে এপি, আমি ম্যাপ এক্সপার্ট নই, এপি। এইটা হচ্ছে তামিলনাড়ু পিএন, আর এইটা হচ্ছে কেএল কেরালা। ওকে, গাড়ির নাম্বার এর থেকে বলছি আমি। এটা হচ্ছে কেরালা। এটা দেখো মানে পন্ডিচেরি এমন একটা রাজ্য, সরি মানে ইউনিয়ন টেরিটরি, যে ইউনিয়ন টেরিটরি চারটে ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি। ইয়ানাম, কারাইকাল, মাহে আর পন্ডিচেরি। পন্ডিচেরি আর লিখলাম। তো এই চারটা স্টেট নিয়ে তৈরি, কিন্তু চারটা স্টেট তিনটে জায়গাতে আছে। একটা ডিস্ট্রিক্ট, চারটা ডিস্ট্রিক্ট, সরি চারটা ডিস্ট্রিক্ট নিয়ে যে ইউনিয়ন টেরিটরি, এই টোটালটাকে ইয়ানাম, হ্যাঁ এটা ইয়ানাম, এটা ইয়ানাম, এই চারটা নিয়ে তৈরি হচ্ছে পন্ডিচেরি। না যেটা পুদুচেরি এখন বলছি, হ্যাঁ। তো এটাই আর কি পন্ডিচেরিতে প্রচুর লোক বসবাস করার জন্য দিল্লি এবং পন্ডিচেরিতে এমন একটা ইউনিয়ন টেরিটরি যেখানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে, একটি করে সিট আছে। ওকে, ঠিক আছে। দিল্লির কথা তো বুঝতেই পারছো, মানে প্রচুর লোক, মানে পলিউশন থেকে তো বুঝতে পারছো। ওয়ার্ল্ডের সব থেকে বড়, রিসেন্টলি আমি দেখলাম যে ওয়ার্ল্ডের সব থেকে মানে পোস্ট পলিউটেড জায়গা হচ্ছে দিল্লি। অবশ্যই সংস্কৃতি করেই আমাকে বলা হয় যে 10 থেকে 15টা সিগারেট খাওয়ার থেকে বেশি যাই হোক, এটা হচ্ছে যে পন্ডিচেরি। এরপর কি পন্ডিচেরি তাহলে কোনটা কোথায় আছে বলে দিচ্ছি, যা মনে রাখো অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে। এইখানে আছে ইয়ানাম আর কারাইকাল, অন্ধ্রপ্রদেশ। এপিতে আছে এই দুটো, এপিতে আছে ইয়ানাম এন্ড কারাইকাল। আর পন্ডিচেরি আছে এইখানে, এখানে একটা টাপুর মতো আছে, হ্যাঁ এই জায়গাতে, এটা আছে পন্ডিচেরি, যেটা পুদুচেরি বলা হয়। আর এইখানে আছে মাহে, কেরালা। এইটা কিন্তু একটা কোশ্চেনের মধ্যে পড়ে, ভালো কোশ্চেনের মধ্যে, যে মানে কটা স্টেটে আছে যদি বললো, বিশেষ করে ডাব্লিউবিসিএস জন্য আমি বলছি, বাস মানে পিএসসি কটা স্টেটে আছে? তিনটে স্টেটে। কটা ডিস্ট্রিক্ট আছে? চারটা। এপিতে কটা আছে? দুটো। আর তামিলনাড়ুতে কটা আছে? একটা। আর এতে কটা আছে? কেরালাতে কটা আছে? একটা। কি কি নাম সেটা মনে হয়, বিবিআই কোনো কোশ্চেন ওটাই করো। ওকে, আজকের ক্লাস এখানে শেষ। পরের দিন কি পড়াবো? সিটিজেন। পরের উইকতে আর সিটিজেন হবে না, ইকোনমিক্সটা, মানে পলিটি পড়াবে না, ইকোনমিক্স। আমাদের যে সিলেবাসের প্যাটার্ন বা হচ্ছে, সেই সিলেবাসের প্যাটার্ন তোমাদেরকে দেখে দেওয়া হবে। প্রথম 3 মাস কি পড়া হবে, তারপর 3 মাস কি পড়া হবে, সব সিলেবাস প্রোভাইড করবে। কারো কিছু প্রবলেম আছে ভাই? তোমার কিছু প্রবলেম? ঠিক আছে, বন্ধ করলাম।